হেনরি রাইডার হ্যাগার্ডের বই মার্গারেট। ১. স্প্যানিশারদের সঙ্গে পিটারের সাক্ষাৎ। বসন্তের বিকেল। ইংল্যান্ডে রাজা সপ্তম হেনরির শাসনামলের ষষ্ঠ বছর। জাঁকজমকপূর্ণ এক ভোজের আয়োজন করা হয়েছে লন্ডনে, কারণ আজ নতুন গঠিত সংসদের সভা আহ্বান করেছেন রাজা এবং তার বিশ্বস্ত প্রজাদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন ফ্রান্স দখল করতে যাচ্ছেন তিনি। জনগণ উৎসাহে গ্রহণ করেছে তার এই ঘোষণা। যে সময়ের কথা বলা হচ্ছে তখন যুদ্ধ জনপ্রিয় একটা ঘটনা। রাজা আরও বলেছেন তিনি নিজেই নেতৃত্ব দেবেন তার সেনাবাহিনীকে। এই ঘোষণায় আরও উৎফুল্ল হয়েছে জনগণ। তাই রাজকীয় রথটা যখন এগিয়ে যাচ্ছে লন্ডনের রাস্তা দিয়ে, দুধারে সমবেত হওয়া জনতা ফেটে পড়ল খুশিতে। অভিজাত অনেক লোক ঘিরে রেখেছেন রথটাকে। অস্ত্রধারী অনেক সৈন্য পাহারা দিচ্ছে রাজাকে। এই দৃশ্য দেখে যেন আনন্দের জোয়ারে প্লাবিত হলো জনতা। মাথা থেকে ক্যাপ খুলে শূন্যে ছুঁড়ে দিচ্ছে ওরা। ওগুলো নিচে নেমে এলে লুফে নিচ্ছে, তারপর আবার ছুঁড়ে দিচ্ছে উপরের দিকে। হেরে গলায় চেঁচাচ্ছে সমানে। অল্প বয়সে রাজা হয়েছেন সপ্তম হেনরি। যেখানে আমোদ ফুর্তির ছাপ থাকার কথা তার চেহারায়, সেখানে আশ্চর্য ক্লান্ত দেখায় তাকে। তবে তার চেহারা সুন্দর ও ধারালো। প্রজাদের উৎসাহ উদ্দীপনা দেখে শ্লেষ হাসি হাসলেন তিনি। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ওরকম করা উচিত না তার। মনে পড়ে গেল তার সিংহাসন যত স্বয়ংসম্পন্নই হোক না কেন, প্রজাদের খুশি দেখে তারও খুশি হওয়া উচিত। লোক মারফত ডেকে পাঠালেন আমজনতার ২-৩ জন প্রতিনিধিকে। হাত মেলালেন তাদের সঙ্গে। অতি উৎসাহী কয়েকটা বাচ্চা ছুটে এলো তার দিকে। হাত বাড়িয়ে স্পর্শ করল তার আলখাল্লার প্রান্ত। বিরক্ত হলেও কিছু বললেন না তিনি। এমনকি বিরক্তির ভাব প্রকাশ পেতে দিলেন না চেহারায়। গরিব কিছু লোক রথের পাশে দাঁড়িয়ে তাদের লিখিত আর্জি উপস্থাপন করল। রথ থামিয়ে সেগুলো নিতে বললেন তিনি। জনক কর্মকর্তাকে পড়ে শোনাতে বললেন। অসহায় মানুষদের কথা মন দিয়ে শোনার পর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন। আগে বাড়ল তার রথ। আবারও হৈ হৈ করে উঠল জনতা। ওয়েস্টমিনিস্টার প্রাসাদে রাজকীয় ভোজের আয়োজন করা হয়েছে, সেদিকে যাচ্ছে রথটা। অভিজাত যে সব লোক ঘিরে আছেন রাজাকে, তাদের একজন ডি আয়ালা। তাকে ইংরেজ রাজদরবারে স্প্যানিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলা। তার সঙ্গে আছেন চমৎকার পোশাক পরিহিত কয়েকজন লর্ড আর সেক্রেটারি। স্পেনের সঙ্গে দহরম মহরম চলছে ইংল্যান্ডের। রাজা সপ্তম হেনরি বছর 4 আগে সিদ্ধান্ত নিয়েছেন তার বড় ছেলে প্রিন্স আর্থারের সঙ্গে বউ করে আনবেন ফার্ডিনান্ড আর ইসাবেলার মেয়ে ইনফ্যান্ট ক্যাথেরিনকে। সিদ্ধান্তটা যখন নেন তিনি, তখন আর্থারের বয়স 12 মাস আর ক্যাথেরিন 21 মাস বয়সী। তখনকার দিনে রাজপুত্রদের সঙ্গে রাজকন্যাদের বৈবাহিক সম্পর্ক স্থাপন করে অথবা স্থাপন করার সিদ্ধান্ত নিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করার প্রবণতা ছিল রাজা রানীদের। ডি আয়ালার বাঁ দিকে আছে দীর্ঘদেহী এক অশ্বারোহী। চমৎকার এক কালো ঘোড়ায় সওয়ার হয়েছে সে। মখমলের যে কাপড় পরেছে সেটার নকশা সাধারণ হলেও দাম অনেক। মুক্তাখচিত মখমলের ক্যাপ শোভা পাচ্ছে তার মাথায়। বয়স 25-এর কাছাকাছি। চেহারা খুবই সুন্দর, কালো চোখে অন্তর্ভেদী দৃষ্টি। কঠোর এবং আনুগত্য প্রত্যাশী একটা ভাব আছে মুখমণ্ডলে।
তাকে দেখলে মনে পড়ে যায় ঈগল পাখির কথা। ঈগলের মতোই দীর্ঘ সংকল্প সে, নাকটা ঈগলের চঞ্চুর মতো বাঁকানো, আচার আচরণে ঈগলের মতো গর্ব আর প্রভুত্বের ছাপ। মনে হয় যা খুঁজছে তা হাসিল করে নেবে এবং ওটা পাওয়ার পর আঁকড়ে ধরে রাখবে। লোকটা এই মুহূর্তে অবজ্ঞার দৃষ্টিতে দেখছে। আমজনতার প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন ইংল্যান্ডের রাজা। কিছুটা হলেও কৌতুক অনুভব করছে সে ওই দৃশ্য দেখে। চাষাভূষাদের সঙ্গে রাজাদের আবার এত কিসের কথা? অদ্ভুত দৃশ্য, তাই না? মার্কুইস, বললেন ডি আয়ালা ধূর্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন দীর্ঘদেহী অশ্বরোহীর দিকে। সিনিয়র ডি আগুইলার ভুল শুধরে দেওয়ার কায়দায় বিনীতভাবে বলল দীর্ঘদেহী, ইয়োর এক্সিলেন্সি। যখন স্পেনে থাকি তখন আমি মার্কুইস গ্রানাডায় নিযুক্ত সরকারি কর্মকর্তা, কিন্তু এখন ইংল্যান্ডে আমার নাম ডি আগুইলার, পবিত্র চার্চের একনিষ্ঠ ভৃত্য। বলতে বলতে ক্রুশ করল, যে কিনা চার্চের সাথে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে। কখনো কখনো নিজের স্বার্থেও ঘুরে বেড়ান আপনি, শুকনো গলায় বললেন ডি আয়ালা। কিছু না বলে হাসল ডি আগুইলার। আপনার একটা ব্যাপার বুঝলাম না, বললেন ডি আয়ালা। কি? শুনেছিলাম সব রকমের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দিয়েছেন আপনি। তাহলে আমার মতো কালো আলখাল্লা না পরে লাল আলখাল্লা আর লাল হ্যাট পরেছেন কেন? সত্যি বলতে কি, ওটা আমার নিঃস্বার্থে। আর 10 জন মানুষের মতো আমারও কিছু না কিছু দুর্বলতা আছে। কিসের দুর্বলতা? মাথা ঝাঁকালো ডি আগুইলার। টাকার, ক্ষমতার, এক জোড়া অপূর্ব সুন্দর কালো চোখের। আর ওসব পেতে হলে আলখাল্লার খেয়াল রাখলে চলে না, সেটা কালো বা লাল যাই হোক না কেন। আপনি যেসব দুর্বলতার কথা বললেন সেগুলো আলখাল্লা পরেও হাসিল করা যায়। হয়তো যায়, কিন্তু তাতে চার্চের অসম্মান হয়। আপনার মতো একজন যাজকের ভালো জানার কথা। পৃথিবী খুব খারাপ একটা জায়গা। এখানে চার্চ হচ্ছে স্বর্গের মতো। চার্চ বিশুদ্ধ, নিষ্কলঙ্ক। ওটা প্রার্থনার জায়গা, ক্ষমা, করুণা আর ন্যায় বিচার পাওয়ার জায়গা। একজন আদর্শ ফ্যানাটিক, ভাবলেন ডি আয়ালা। নিজেকে সংশোধন করার চেষ্টা করবে না কখনো। সব সময় ভাববে ক্ষমা, করুণা, ন্যায় বিচারের কথা। নিজের স্বার্থ হাসিল করার জন্য সবসময় ব্যবহার করার চেষ্টা করবে কোনো না কোনো সংগঠনকে। বললেন, আপনার মতো একজন সেবক পেয়ে চার্চ ধন্য, সন্দেহ নেই। কিন্তু চিনর, আমার প্রশ্নটার জবাব পাইনি এখনো। কোন প্রশ্ন? আজকের এই অনুষ্ঠান আর লোকজনের এত উৎসাহ নিয়ে আপনার মন্তব্য জানতে চেয়েছিলাম। এখানকার লোকজন সম্পর্কে ভালো ধারণা আছে আমার। গত কয়েক বছর ধরে এখানে আছি আমি। এদের ভাষাটা আয়ত্ত করে ফেলেছি। আমাকে আসলে গ্রানাডা থেকে নিয়ে আসা হয়েছে। বলতে গিয়ে বেশি বলে ফেলছে টের পেয়ে নিজেকে সামলে নিল ডি আগুইলার। আমি যদি আজ ইংল্যান্ডের রাজা হতাম, আমার প্রজারা এত স্বাধীনতা ভোগ করতে পারত না। খাজনার টাকা দিয়ে আমি যুদ্ধ করি অথবা যা খুশি তা করি। জনগণের কাছে জবাবদিহি করতে হবে কেন আমাকে? একটা কথা বলে রাখি, এক্সেলেন্সি, একদিন এই দেশে রাজা বলে কিছু থাকবে না। সেদিন প্রজারাই হবে এ দেশের রাজা। মহামান্য রাজা কি করছেন দেখুন একবার। সাধারণ এক লোকের হাত ধরে তাকে স্যার বলে সম্বোধন করছেন। ওই লোককে ভালোমতো চিনি আমি। সে একজন খারেজি ইহুদি, একজন পাপিষ্ট। তাকে আগুনে পুড়িয়ে মারা উচিত। গতকাল রাতে চার্চের বিরুদ্ধে যা খুশি তা বলেছে সে।
এবং কথাগুলো মনে রেখেছে চার্চের সেবক। ডি আগুইলারকে বাধা দিয়ে বলে উঠলেন ডি আয়লা, ভবিষ্যতে ওসব কথা ব্যবহৃত হতে পারে ওই লোকের বিরুদ্ধে। চলুন আগে বাড়ি। রাজার রথ চলতে শুরু করেছে। 3 ঘন্টা পর পশ্চিম আকাশ লাল করে দিয়ে ডুবে গেছে সূর্যটা। এখন বসন্তকাল। তারপরও ওয়েস্ট মিনিস্টারের জলাভূমিতে যেন লেপ্টে আছে ঠান্ডা কুয়াশা ভাসছে বাতাসে। যে হলে ভোজের আয়োজন করা হয়েছে সেটার উল্টো দিকে প্রশস্ত খোলা জায়গা আছে। সেখানে জড়ো হয়েছেন বেশ কয়েকজন ভূমি মালিক। তাদের ঘোড়ার দেখাশোনা করছে যারা, তারাও আছে সেখানে। হেঁটে চলে বেড়াচ্ছেন লন্ডনের বেশ কিছু অধিবাসী। রাজা যাচ্ছেন এই এলাকা দিয়ে, তাই সারাদিনের কাজ সেরে রাজাকে দেখতে এসেছেন তারা। এদের মাঝে এক লোক আর 2 জন যুবতী মেয়ে আছে। এই 3 জনের পোশাক, চালচলন, কথাবার্তায় এমন কিছু আছে যে সবার চেয়ে আলাদা বলে মনে হচ্ছে ওদেরকে। লোকটার বয়স 30-এর কাছাকাছি। পরনে বণিকদের মতো পোশাক। ওর কোমর বন্ধনীতে একটা ছুরি ঝুলছে। 6 ফুটের বেশি উচ্চতা ওর, কিন্তু সুদর্শন না সে। কপালের দিকে তাকালে মনে হয় ওটা ফুলে আছে। দাড়িগোঁফ পরিষ্কারভাবে কামানো। ডান গালে লাল একটা কাটা দাগ আছে। আঘাতটা খুব সম্ভবত তলোয়ারের। তবে চেহারাটা পুরুষালী, অনমনীয়তার ছাপ আছে সেখানে। ধূসর 2 চোখে অবিচল ও অকপট দৃষ্টি। তাকে দেখলে যতটা না বণিক বলে মনে হয়, তার চেয়ে বেশি মনে হয় যোদ্ধা। দেহ কাঠামো শক্তপোক্ত, কর্মচঞ্চল একটা ভাব আছে। প্রয়োজন ছাড়া কথা বলছে না সে, কিন্তু যখন বলছে শোনা যাচ্ছে ওর পরিষ্কার আর মনোরম কণ্ঠ। ওরকম গলায় কোনো বণিক কথা বলে না সাধারণত। ফাড়ের লম্বা একটা আলখাল্লা পরেছে 2 যুবতীর একজন। ওটা বলতে গেলে আড়াল করে দিয়েছে ওকে। আলখাল্লার সঙ্গে হুড থাকার পরও দেখা যাচ্ছে ওর চেহারা। যখন এদিক ওদিক তাকাচ্ছে সে, অস্তমিত সূর্যের আলোয় দেখা যাচ্ছে একজোড়া অপূর্ব সুন্দর চোখ। ওর নাম মার্গারেট কাস্টেল। অনেকেই ওকে সুন্দরী মার্গারেট বলে ডাকে। বিধাতা আসলেই চোখ ধাঁধানো রূপ দিয়েছেন ওকে। ওর চেহারা গোলাকার, প্রস্ফুটিত ফুলের মতো। ওষ্ঠধর ভরাট, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই চওড়া তুষার সাদা কপালটা। কিন্তু যা ওকে অন্য সুন্দরীদের চেয়ে আলাদা করেছে তা হলো ওর চোখ। সেই চোখ অন্য 10টা মেয়ের চোখের মতো নীল না, ধূসরও না। বড় বড় চোখ দুটো কালো, দেখলে মনে হয় নিজস্ব কোনো দ্যুতিময় ওগুলো। হরিণের চোখের মতো কোমলতা আছে সেখানে। আছে আবলুস কাঠের মতো কালো বাঁকানো পাপড়ি। মেয়েটার গজদন্তের মতো শুভ চেহারায় খুব জ্বলজ্বলে মনে হয় চোখ দুটো। সে চোখের দিকে হঠাৎ তাকালে না থমকে উপায় নেই দর্শকের। আর সে দর্শক যদি পুরুষ হয় তাহলে সে তাকিয়ে থাকতে বাধ্য। তুষারপাতের মধ্যে প্রফুষ্টিত গোলাপ অথবা ভোরের কুয়াশা ছাপিয়ে শুকতারা দেখতে পেলে অনেকের যে অবস্থা হয় অনেকটা সেরকম। মার্গারেটের চুল ওর চোখের মতোই কালো, বলা ভালো কালচে বাদামি, চেস্টনাট গাছের মতো। সে চুল ওর সুডোল কাঁধ ছাড়িয়ে নেমে এসেছে সরু কোমরের কাছে। উদ্বিগ্ন দৃষ্টিতে এদিক ওদিক তাকালো পিটার ব্রোম, মানে সেই যুবক। তারপর মার্গারেটের দিকে তাকিয়ে পরিষ্কার গলায় বলল, আমাদের আশেপাশে জড়ো হওয়া লোকদের দেখে খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। ভেবে দেখো এখানেই যাত্রা বিরতি করবে কিনা। চাচা যদি জানতে পারেন রাগ করবেন কিন্তু। মার্গারেটের বাবাকে তার আড়ালে চাচা বলে সম্বোধন করে পিটার, কিন্তু তার সঙ্গে রক্তের সম্পর্ক নেই ওর। কেন নয়, বলল মার্গারেট।
ওর কণ্ঠ মিষ্টি, উচ্চারণ মনোরম, কথায় ভিনদেশি টান আছে। ওর গলার আওয়াজ শুনলে মনে পড়ে যায় শেষ রাতের দক্ষিণা বাতাসের কথা। তুমি সঙ্গে থাকলে ইঙ্গিত করল পিটারের সৈন্যদের মতো লম্বা আর পেশিবহুল শরীরের দিকে। অপরিচিত কোনো লোককে ভয় পাই না আমি। তাছাড়া আসল কথা হচ্ছে রাজাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। এ সুযোগ হাতছাড়া করতে চাই না। বেটিও চায় না। তাকালো সঙ্গিনীর দিকে। ঠিক না বেটি? বেটি ডিন মার্গারেটের দুঃসম্পর্কের বোন, সম্ভ্রান্ত বংশের মেয়ে বেটি। তবে ওর বাবা উচ্ছৃঙ্খল আর চরিত্রহীন একটা মানুষ। ওই লোকের কারণে অসুস্থ হয়ে পড়েন বেটির মা এবং অসুখে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত মারা যান। মেয়েটা তখন অল্প বয়সী। ওকে নিজের কাছে নিয়ে আসেন মার্গারেটের মা। নিজের মেয়ের মতোই লালন পালন করতে থাকেন। বেটিও বেশ সুন্দরী। ওর শারীরিক গঠন চমৎকার। গড়পড়তা মেয়েদের চেয়ে বেশি শক্তি আছে শরীরে। টানা টানা নীল দুই চোখে প্রত্যয়ী দৃষ্টি, লাল দুই ঠোঁট পুরুষ্ট। তবে কথাবার্তায় কিছুটা অসংযমী সে। যখন কথা বলে বেশিরভাগ সময়ই তেজ থাকে ওর বলার ভঙ্গিতে। রোমান্টিকতা আছে ওর মধ্যে, তাই ছেলেদেরকে পছন্দ করে সে। ছেলেরা যখন ওর রূপের প্রশংসা করে তখন সেটাও পছন্দ করে। রূপের অহংকার আছে ওর। বয়স 25। সৎ, নিজের ভালো মন্দ বুঝে চলার চেষ্টা করে। নিজের উঁচু বংশ নিয়ে গর্ব করে মাঝে মধ্যে। উচ্চাকাঙ্ক্ষা আছে। ওর বাবা বদনামের ভাগিদার করেছেন ওকে। নামী বংশের কোনো লোককে বিয়ে করে সে বদনাম থেকে মুক্তি পেতে চায়। কিন্তু কাজটা সহজ না, কারণ অনেকেই ওকে মার্গারেটের সহচরী হিসেবে জানে। তাছাড়া অন্যের বাড়িতে লালিত পালিত হয়েছে বলে উত্তরাধিকার সূত্রে তেমন কিছুই পায়নি সে। মার্গারেটের খুব ভক্ত বেটি। মার্গারেটকে ভালোবাসে সে। পৃথিবীর অন্য যে কারো চেয়ে বেশি সুনাম করে মার্গারেটের। পিটারকে পছন্দ করে, সম্মান করে। তবে ওর রূপ অথবা অন্য কোনো গুণের প্রতি পিটারের কোনো আকর্ষণ আছে বলে মনে হয় না। মার্গারেটের প্রশ্নের জবাবে হাসল বেটি। বলল, হলবর্নে এসে নতুন নতুন অনেক কিছু দেখার সুযোগ পেয়েছি আমরা। কোনোটাই হাতছাড়া করার ইচ্ছা নেই আমার। তারপরেও আমার মনে হয় আমাদের দুজনের চেয়ে বেশি জানে পিটার। সে যা বলবে তা মেনে নিতে রাজি আছি। তাছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাত নামবে। দীর্ঘশ্বাস ফেলল মার্গারেট। কাঁধ ঝাঁকালো অনিশ্চিত ভঙ্গিতে। আমাদের দলে মানুষের সংখ্যা 3। দুজনেই আমার বিপক্ষে। কাজেই আমাদের বোধহয় যাত্রাবিরতি করা উচিত না এখন। তাকালো পিটারের দিকে। পরের বার যখন ঘুরতে বের হব সঙ্গে এমন কাউকে আনব যে তোমার মতো কঠোর মনের মানুষ না। বাকি দুজনের কেউ কিছু বলার আগেই ঘুরল সে। ভিড় ঠেলে নিজের জন্য পথ করে নিয়ে হাঁটতে লাগলো। ওকে বাধা দিতে চেয়েও পারল না পিটার, কারণ দ্রুত হাঁটছে মেয়েটা। বেটিকে সঙ্গে নিয়ে মার্গারেটের পিছু নিল সে। যে হলে ভোজ চলছে সেটার ঠিক সামনে হাজির হলো মার্গারেট। যারা ঘোড়াগুলো দেখাশোনা করছে তারা এবং কয়েকজন সৈন্য জড়ো হয়েছে এই জায়গায়, অপেক্ষা করছে। এখানে আমজনতার উপস্থিতি কম বলে হাঁটা চলার জায়গা বেশি। ভিড় ঠেলে যেভাবে এগিয়ে আসতে পেরেছে মার্গারেট, সেভাবে এগোতে পারেনি পিটার আর বেটি। মার্গারেট তাই এখন ওই খোলামেলা জায়গায় একা। ওর ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে ডি আয়ালার বেশ কয়েকজন প্রহরী। বেআইনি কাজকর্মের জন্য এই লোকগুলো কুখ্যাত। ওদের অত বেপরোয়া হওয়ার কারণও আছে। ওরা জানে ওরা যাই করুক না কেন নিজের ক্ষমতা খাটিয়ে ওদেরকে রক্ষা করবে ডি আয়ালা।
অত্যাধিক মদ খাওয়ার কারণে ওদের প্রায় সবাই মাতাল এখন। এই লোকগুলোর একজন বিশালদেহী লাল চুলো এক স্কচম্যান, যাজক কাম কূটনীতিবিদ ডি আয়ালা স্কটল্যান্ড থেকে নিয়ে এসেছেন ওকে। অনেক আগে এক সময় ওই দেশেও স্প্যানিশ রাষ্ট্রদূতের ভূমিকা পালন করেছেন তিনি। লোকটা দেখল ভিড় ঠেলে হঠাৎ করেই সামনে হাজির হয়েছে যুবতী আর সুন্দরী একটা মেয়ে। তবে ঢিলে ডালা বড় আলখাল্লার কারণে ঠিকমতো দেখা যাচ্ছে না মেয়েটার চেহারা। মেয়েটাকে ভালো মতো দেখার সিদ্ধান্ত নিল সে। চট করে একটা কুবুদ্ধি খেলে গেল ওর মাথায়। কয়েক পা এগিয়ে গেল মার্গারেটের দিকে। তারপর হঠাৎ হোঁচট খাওয়ার ভান করলো, যেন নিজেকে সামলে নিচ্ছে এমন ভঙ্গিতে আঁকড়ে ধরল মেয়েটার আলখাল্লা। হ্যাসকা এক টানে অনেকখানি খুলে ফেলল আলখাল্লাটা। দেখা গেল মার্গারেটের অপূর্ব সুন্দর চেহারা, ঠাওর করা যাচ্ছে ওর কমনীয় দেহ কাঠামো। আরে, নেশাধরা কণ্ঠে চেঁচিয়ে উঠল লোকটা। লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে মার্গারেটের দিকে। এ তো দেখি আস্ত এক কবুতর। কমরেডরা, তোমরা কে কোথায় আছো? দেখতে পাচ্ছ একটা কবুতর হাজির হয়েছে আমাদের সামনে। কেন এসেছে সে জানো? আমাকে চুমো খেতে। কথা শেষ করেই সামনে বাড়িয়ে দিল দুই হাত, আঁকড়ে ধরল মার্গারেটকে, কাছে টানছে। কবুতর, একসঙ্গে চেঁচিয়ে উঠল বিশাল দেহের কয়েকজন কমরেড। একটা কবুতর হাজির হয়েছে পিটার, গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল মার্গারেট। দস্তাদস্তি করছে বিশাল দেহী প্রহরীর সঙ্গে। আমাকে বাঁচাও পিটার। আরে, আমার নাদুস প্রেমিকা। মার্গারেটকে বুকের সঙ্গে পিষে ফেলতে চাইছে স্কচম্যান। প্রেম করার জন্য যদি কোনো সাধুকে মনে ধরে থাকে তোমার, তাহলে ওই পিটারের চেয়ে এই অ্যান্ডিউ অনেক ভালো। আমার মতো আসল পুরুষ সারা দুনিয়ায় আর একটাও নেই। কথাটা শুনে হা হা করে হেসে উঠল অ্যান্ডিউর সহযোদ্ধারা। পর মুহূর্তে যেন একটা ঘূর্ণি বাতাস বয়ে গেল ওই লোকের উপর দিয়ে। দেখা গেল ওই বাতাস যেন হ্যাসকা টানে মার্গারেটকে দূরে সরিয়ে নিয়ে গেছে। ওদিকে কয়েকবার পাক খেতে বাধ্য হয়েছে অ্যান্ডিউ। শেষ পর্যন্ত উপর হয়ে পড়ে গেল সে মাটিতে। নিশ্চয় পিটার হাজির হয়েছে, চেঁচিয়ে উঠল এক স্প্যানিশ সৈন্য। আরেকজন সৈন্য ছুটে গিয়ে ধরল অ্যান্ডিউকে, দাঁড় করিয়ে দিল ওকে। সাক্ষাৎ শয়তানের মতো দেখাচ্ছে লোকটাকে। উধাও হয়ে গেছে ওর ক্যাপ, আগুনের মতো লাল চুলের এখানে সেখানে লেগে গেছে কাদা। উপর হয়ে পড়ার সময় আলগা পাথরে বাড়ি খেয়ে ভেঙে গেছে নাক, ফলে রক্তে মাখামাখি হয়ে গেছে মুখ। বেজির চোখ যে রকম জলজল করে, ব্যথায় আর আগে সেরকম জলজল করছে ওর চোখ। চিৎকার করে স্কচ ভাষায় কিছু একটা বলল সে। হ্যাসকা এক টানে বের করলো ওর তলোয়ার, ছুটে গেল পিটারের দিকে। উদ্দেশ্য একটাই, খুন করবে পিটারকে। পিটারের কাছে তলোয়ার নেই, আছে শুধু একটা খাটো ছুরি। ওটা বের করার মতো সময় নেই, তাছাড়া বের করলেও লাভ হতো না। ওর এক হাতে আছে আরগুজি গাছের শক্ত একটা ডাল, লোহার মজবুত পাত বসানো আছে ওটাতে। হাঁটা চলার সময় লাঠি হিসেবে ব্যবহার করে। অ্যান্ড্রুকে নগ্ন তলোয়ার নিয়ে ছুটে আসতে দেখে পিটারের একটা হাত খামছে ধরল মার্গারেট। ওদিকে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল বেটি। এক ধাক্কায় মার্গারেটকে দূরে সরিয়ে দিল পিটার। পর মুহূর্তে দু হাতে ধরল লাঠিটা। ততক্ষণে কাছে পৌঁছে গেছে অ্যান্ড্রু। কোপ দেয়ার কায়দায় মাথার উপর তুলে ফেলেছে তলোয়ার। পিটারের মাথা লক্ষ্য করে প্রচণ্ড এক কোপ মারল সে। লাঠি খেলার কায়দায় লাঠি দিয়ে সে আঘাত ঠেকিয়ে দিল পিটার। পর মুহূর্তে অ্যান্ড্রুকে প্রস্তুত হওয়ার কোনো সুযোগ না দিয়ে লাফিয়ে আগে বাড়ল। দু হাতে ধরে মাথার উপর তুলে ফেলেছে ওর লাঠি। ওটা দিয়ে সর্বশক্তিতে বাড়ি মারল অ্যান্ড্রুর একদিকের কাঁধে।
সঙ্গে সঙ্গে ভেঙে গেল স্কচম্যানের কাঁধের হাড়। ব্যথায় চিৎকার করে উঠল সে। টলমল পায়ে পিছিয়ে যেতে বাধ্য হলো কয়েক কদম। পুরো ঘটনা চাক্ষুষ করছে আমজনতা। দারুণ মজা পাচ্ছে তারা। তাদের অনেকেই ইতোমধ্যে অর্ধাবৃত্তাকারে দাঁড়িয়ে গেছে নিরাপদ দূরত্বে। একজন উৎসাহে চেঁচিয়ে বলল, দারুণ খেল দেখিয়েছ পিটার। আরেকজন বলল, চমৎকার মার মেরেছে লোকটাকে। কিন্তু এসব শোনার মতো সময় নেই পিটারের। রাগে পাগলপাড়া হয়ে গেছে সে। কারণ মার্গারেটকে চরম অপমান করেছে ভিনদেশি ওই সৈনিক। লাঠিটা আবারও দু হাতে মাথার উপর তুলল সে। সর্বশক্তিতে বাড়ি মারল অ্যান্ডিওর মাথায়। লোহার পাতে মোড়ানো মজবুত লাঠি আছড়ে পড়ল ওই লোকের খুলিতে। সঙ্গে সঙ্গে ডিমের ভাঙা খোলসের মতো ফেটে গেল লোকটার মাথা। উল্টে পড়ে গেল সে। মারা গেছে। নীরবতা নেমে এলো চারদিকে। পানত্ব অবস্থায় ফুর্তি করতে চেয়েছিল অ্যান্ডিউ। তাতে সায় দিয়েছিল ওর সঙ্গীরা। বিয়োগান্ত এই ঘটনায় পরিণত হয়েছে ওদের সেই আমোদ। অ্যান্ডিউর লাশের দিকে তাকিয়েছিল স্প্যানিশিয়ার এক সৈন্য। সেই সামলে নিল সবার আগে। মুখ তুলে পিটারের দিকে তাকিয়ে বলল, ঈশ্বরের শপথ, ওই বণিক খুন করেছে আমাদের সহযোদ্ধাকে। ফিসফাস শুরু হলো স্প্যানিশ সৈন্যদের মধ্যে। চেঁচিয়ে উঠল একজন, কেটে ফেলো ওই লোককে। কথাটা শোনা মাত্র পিটার বুঝে গেল এখন কি করতে হবে ওকে। লাফিয়ে আগে বাড়ল সে। তুলে নিল অ্যান্ডিওর পরে থাকা তলোয়ারটা। ওটা ডান হাতে ধরে বাঁ হাত দিয়ে বের করলো নিজের খঞ্জর। ভয়ঙ্কর দেখাচ্ছে ওকে এখন। রক্তপিপাসু বলে মনে হচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্প্যানিশ সৈন্যদের দিকে। বুঝিয়ে দিচ্ছে ওদের যাকে সামনে পাবে তাকেই আগে খুন করবে। তলোয়ার বের করে ফেলেছিল 4-5 জন স্প্যানিশ সৈন্য। কয়েক কদম আগেও বেড়েছিল ওরা। কিন্তু পিটারের সেই যুদ্ধাংদেহী চেহারা দেখে থমকে গেল সবাই। পিছিয়ে যেতে বাধ্য হলো। পিটার বুঝতে পারছে এতজন স্প্যানিশ সৈন্য যদি একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ওর উপর, কিছুই করতে পারবে না সে। শত্রুদের দিকে তাকিয়ে থেকে এবং ঘাড় না ঘুরিয়ে দরাজ গলায় বলে উঠল, ইংরেজ ভাইরা আমার, তোমরা কি চাও ওই স্প্যানিশ কুকুরগুলো খুন করুক আমাকে? তোমরা কি চাও তোমাদের চোখের সামনে হত্যা করুক ওরা একজন ইংরেজকে? আবারও কিছুক্ষণের নীরবতা। তারপর চেঁচিয়ে উঠল কে যেন, ঈশ্বরের শপথ, অন্তত আমি চাই না সেটা। পেশিবহুল এক সশস্ত্র কেন্টিশ লোক এক দৌড়ে হাজির হলো পিটারের পাশে। ইতোমধ্যে আলখাল্লা সরিয়ে কোমরের খাপ থেকে আলগা করেছে নিজের তলোয়ার। হাতে নিয়েছে সেটা। আমিও না, চেঁচিয়ে উঠল আরও একজন। পিটার ব্রোম আমার পূর্ব পরিচিত। ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছি আমি একবার। আমিও না, গলা ফাটালো তৃতীয় আরেকজন। কারণ পিটারের মতো আমিও জন্মেছি এসেক্সে। এভাবে একে একে অনেকেই গিয়ে দাঁড়ালো পিটারের পাশে। এখন ইংরেজদের সংখ্যা স্প্যানিশিয়ার আর স্কচম্যানদের সংখ্যার সমান। এবার আয় খুনির দল, চেঁচালো পিটার। দেখে যা ইংরেজ তলোয়ারের খেল কি জিনিস। আর যদি সাহস না থাকে লেজ গুটিয়ে পালা। হ্যাঁ আয় ভিনদেশি কাপুরুষের দল। একসঙ্গে চেঁচিয়ে উঠল পিটারের পাশে সমবেত হওয়া লোকেরা। ওদের কেউই ওই উশৃঙ্খল আর বিশেষ সুবিধাভোগী প্রহরীদের দেখতে পারে না। ভিনদেশি আর কাপুরুষ শব্দ দুটো যেন বর্ষার মতো গিয়ে বিঁধল স্প্যানিশ সৈন্যদের গায়ে। ক্রোধে চেঁচিয়ে উঠল ওরা একসঙ্গে। মার্গারেটকে অপমান করে ভাঙা ভাঙা ইংরেজিতে যা খুশি তা বলল রক্ষী বাহিনীর সার্জেন্ট। তারপর নিজের অনুসারীদের উদ্দেশ্যে বলল, সবগুলো ইংরেজ শুয়োরকে জবাই করে ফেলো। সঙ্গে সঙ্গে যার যার তলোয়ার বের করলো স্প্যানিশ সৈন্যরা। অস্তমিত সূর্যের লাল আলোয় ওদের তলোয়ারের ঝকঝকে ফলা লাল দেখাচ্ছে। আগে বাড়ল ওরা। লড়াই করার ভঙ্গিতে ঝুঁকে আছে সামনের দিকে। কিন্তু লড়াইটা শুরু হতে গিয়েও হলো না শেষ পর্যন্ত। একজন ছায়ায় দাঁড়িয়েছিল
এতক্ষণ ছায়ায় দাঁড়িয়েছিল দীর্ঘদেহী এক লোক। দেখেছে পুরো ঘটনা। এবার আগে বাড়ল, গিয়ে দাঁড়ালো স্প্যানিশ সৈন্যদের সামনে। বাধা দেওয়ার ভঙ্গিতে উঁচু করে রেখেছে একটা হাত। ডি আগুইলার। অনেক হয়েছে, ধমক দেওয়ার ভঙ্গিতে বলল সে স্প্যানিশ সৈন্যদের উদ্দেশ্যে। তোমরা পাগল নাকি? বুদ্ধি বিবেচনা বলতে কি কিছুই নেই তোমাদের? লন্ডনের মাটিতে লড়াই করতে চাইছো ইংরেজদের বিরুদ্ধে? আমরা একজন স্প্যানিশিয়ার্ডও কি বেঁচে ফিরতে পারবো স্পেনে? ওরা টুকরো টুকরো করে ফেলবে আমাদেরকে। মাতালের দল! এই সামান্য কথাটা বোঝার মতো অবস্থাতেও কি নেই তোমরা? এগিয়ে গিয়ে আলতো লাথি মারল অ্যান্ডিওর লাশে। এই লোক নিজেই নিজের মৃত্যু ডেকে এনেছে। সবচেয়ে বড় কথা যে সে স্প্যানিশিয়ার্ড না, কাজেই বদলা নেওয়ার জন্য লড়াই করারও কোনো মানে নেই। যা বলছি তা শোনো, নাকি নিজের পরিচয় দিতে হবে আমাকে? আমরা চিনি আপনাকে, মার্কুইস, বলল সার্জেন্ট। কণ্ঠ শুনে মনে হলো ভয় পেয়েছে। ঘুরে তাকালো সহযোদ্ধাদের দিকে। তলোয়ার খাপে ঢোকাও বন্ধুরা। বিষথলিতে বিষ থাকলেও সবসময় ছোবল দিতে হয় না। নিতান্ত অনিচ্ছুক ভঙ্গিতে আদেশ পালন করলো স্প্যানিশ সৈন্যরা। ডি আয়লা হাজির হলেন এমন সময়। ভীষণ রেগে আছেন। যা ঘটেছে তা তার কানে গেছে। ডি আগুইলারের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আমার প্রহরীকে যে খুন করেছে তাকে আমার হাতে তুলে দেয়া হোক। না, একসঙ্গে চিৎকার করে উঠল পিটারের পাশে জড়ো হওয়া ইংরেজরা। আমরা আমাদের কোনো জাত ভাইকে একজন স্প্যানিশ যাজকের হাতে তুলে দেব না, বলল কেউ একজন। যদি পাকড়াও করতে চান ওকে, সুর মেলালো আরেকজন। যদি সাহস থাকে আপনাদের, তাহলে আসুন, নিয়ে যান ওকে। সমবেত হুঙ্কার ছাড়ল ইংরেজরা। লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে আছে। সেই হুঙ্কার যেন আরও মাতাল করে দিল স্প্যানিশ সৈন্যদেরকে। সার্জেন্টের আদেশ অমান্য করে খাপ থেকে তলোয়ার বের করে ফেলল ওরা। যার যার অস্ত্র উঁচু করে ধরে পাল্টা হুঙ্কার দিল। লড়াইটা ঠেকানো গেল না শেষ পর্যন্ত, ভাবল ডি আগুইলার। কিন্তু হঠাৎ করেই স্তিমিত হয়ে গেল সমস্ত উত্তেজনা। হঠাৎ করেই নীরবতা নেমে এলো চারদিকে। জমকালো পোশাক পরিহিত বেটে এক লোক ধীর পায়ে এগিয়ে আসছেন ইংরেজদের দিকে। ওদের কাছাকাছি পৌঁছে থামলেন তিনি, রাজা হেনরি স্বয়ং। শীতল গলায় বললেন, আমার রাজপ্রাসাদের দরজায় এসে তলোয়ার বের করেছে কার এত বড় সাহস? ইশারায় কয়েকজন দেখিয়ে দিল পিটারকে। পিটারের দিকে তাকালেন রাজা। কেন করেছো তুমি কাজটা? মার্গারেট, চেঁচিয়ে ডাকলো পিটার, এখানে এসো। মেয়েটার জন্য সরে গিয়ে পথ করে দিল কয়েকজন। ইয়োর ম্যাজেস্টি, রাজাকে বলল পিটার। ওই লোক ইঙ্গিতে দেখাচ্ছে অ্যান্ডিওর লাশ। আমার এই চাচাতো বোনের সঙ্গে খুবই খারাপ একটা কাজ করতে চেয়েছিল। তখন বোনকে রক্ষা করাটা নিজের কর্তব্য বলে মনে করি আমি। ধাক্কা মেরে লোকটাকে ফেলে দিই মাটিতে। রাগে পাগলপাড়া হয়ে উঠে দাঁড়ায় সে। তলোয়ার বের করে আমাকে খুন করার উদ্দেশ্যে ছুটে আসে আমার দিকে। অথচ অনেকেই দেখেছে আমার হাতে তলোয়ার অথবা ওরকম কোনো অস্ত্র ছিল না তখন। নিজেকে বাঁচাতে আমার লাঠিটা ব্যবহার করতে বাধ্য হই আমি। ওটা দিয়ে ওই লোকের মাথায় বাড়ি মেরে শেষ করে ফেলি ওকে। ওই যে দেখুন, লাঠিটা ওখানে পড়ে আছে। আত্মরক্ষা করাটা দোষের কিছু না আমাদের দেশে, কোনো অপরাধও না। তাছাড়া যা ঘটেছে ন্যায্য একটা লড়াইয়ের মাধ্যমে ঘটেছে। কিন্তু সেটা মেনে নিতে পারেনি মৃত লোকটার সহযোদ্ধারা। আমাকে কেটে ফেলার জন্য তলোয়ার বের করে ওরা সবাই। কাজেই বাধ্য হয়ে নিজের দেশি ভাইদের কাছে সাহায্য চাইতে হয় আমাকে। ইয়োর ম্যাজেস্টি, এই হলো আসল ঘটনা। পিটারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন রাজা। পোশাক দেখলে বণিক বলে মনে হয় তোমাকে, অথচ তোমার ভাবভঙ্গি সৈন্যদের মতো। নাম কি তোমার? পিটার ব্রোম। ওই নামে একজনকে চিনি আমি।
বলা ভালো চিনতাম। বসওয়ার্থ ফিল্ড যুদ্ধে মারা গেছে সে। অবশ্য আমার পক্ষে লড়াই করছিল না সে। ওই লোকের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে তোমার? আছে ইওর ম্যাজেস্টি, তিনি আমার বাবা। যুদ্ধে তাকে মারা পড়তে দেখেছি আমি, তার হত্যাকারীকেও দেখেছি। বিশ্বাস করে নিলাম তোমার কথা। চেহারায় ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছ, অথচ বণিকদের মতো পোশাক পরেছ কেন? তখনকার রাজার আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধে যোগ দেওয়ার জন্য নিজের জমিজমা বিক্রি করে দিয়েছিলেন আমার বাবা। মূল্যবান সামগ্রী বলতে যা ছিল সব বন্ধক রেখেছিলেন। সেসব জমি অথবা মূল্যবান সামগ্রী আজও উদ্ধার করতে পারিনি আমি। পারোই বা কীভাবে? জীবিকা নির্বাহ করার জন্য টুকটাক ব্যবসা করি। সঞ্চয় বলতে প্রায় কিছুই থাকে না আমার হাতে। মুচকি হাসলেন রাজা হেনরি। তোমার সহজ সরল কথা পছন্দ হয়েছে আমার, পিটার ব্রম। তবে তুমি যে আমাকে ঘৃণা করো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার। না ইওর ম্যাজেস্টি, আমি ঘৃণা করি না আপনাকে। রাজা রিচার্ডের জন্য লড়াই করেছেন আমার বাবা, তার জন্য লড়াই করেছি আমিও। এখন যদি দরকার হয় একজন ইংরেজ হিসেবে লড়াই করব আপনার জন্য। নিজের জীবন উৎসর্গ করে বাঁচানোর চেষ্টা করব আপনাকে, কারণ আমি যে দেশের নাগরিক, আপনি সে দেশের রাজা। ভালো বলেছ, তোমার মতো লোকদেরই দরকার আমার। কিন্তু আমার প্রতি তোমার আনুগত্য যেমনই হোক না কেন, রাগের মাথায় কাজ বাড়িয়ে ফেলেছ তুমি। যাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছি আমি, তাদেরই একজনকে খুন করে ফেলেছ। স্যার, পুরো ঘটনা ইতোমধ্যে জেনে গেছেন আপনি। হ্যাঁ, জেনেছি। কিন্তু তোমার হয়ে সাক্ষ্য দেওয়ার মতো কেউ কি আছে? মার্গারেটের দিকে তাকালেন রাজা হেনরি। তুমি সাক্ষ্য দেবে? জি ইওর ম্যাজেস্টি, দেব। আমার ভাই যাকে খুন করেছে সে লোক জঘন্য আচরণ করেছে আমার সঙ্গে। আমার অপরাধ একটাই, আপনাকে কাছ থেকে এক নজর দেখার জন্য ভিড় ঠেলে সামনে এসেছিলাম। নিজের ছেঁড়া আলখাল্লা দেখিয়ে দিল মার্গারেট। ওই লোক আমার আলখাল্লার কী হাল করেছে দেখুন। তোমার মতো অপূর্ব সুন্দরী কাউকে বাঁচাতে পিটার বোম যদি আমারও খুন করে, উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন রাজা। আশ্চর্য হব না। কিন্তু যেহেতু তোমাকেই বাঁচানোর জন্য কাজটা করেছে সে, সেহেতু শুধু তোমার সাক্ষ্য গ্রহণ করতে পারছি না। ঘাড় ঘুরিয়ে তাকালেন জনতার দিকে। আর কেউ কি আছে? সাক্ষ্য দেওয়ার জন্য আগে বাড়ল বেটি, কিন্তু মুখ খোলার সুযোগ পেল না সে। তাড়াহুড়ো করে রাজা হেনরির সামনে হাজির হলো ডি আগুইলার। নিজের চেহারা দেখানোর উদ্দেশ্যে সরিয়ে ফেলল আলখাল্লার বনেট। তারপর বাউ করল রাজাকে। ইংরেজিতে বলল, মহামান্য, আমি সব দেখেছি। ওই সাহসী ভদ্রলোকের কোনো দোষ নেই। সব দোষ আমার দেশি ভাই ডি আয়লার, ওই প্রহরী এবং তার সাঙ্গপাঙ্গদের। আমার বিবেচনায় উচিত সাজা পেয়েছে অ্যান্ড্রিউ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে টের পেয়ে রাগ বাড়ল ডি আয়লার। রাজার সামনে এসে দাঁড়ালেন তিনি। ক্ষুব্ধ কণ্ঠে বললেন, না, মানি না আমি। বিচার চাই। আমার প্রহরীকে আপনার প্রাসাদের সামনে এত লোকের উপস্থিতিতে খুন করল আপনার এক প্রজা, তাও আবার ঠুনকো এক অভিযোগে। অ্যান্ড্রিউ যা করেছিল আমরা কি সেটার বিচার করতে পারতাম না? কাজেই যদি আপনি বিচার না করেন, স্পেনের রাজদরবারে নালিশ জানাবো আমি। বলে দেব আপনার দেশে প্রজারা যা খুশি তা করতে পারে। চেহারা গম্ভীর হলো রাজা হেনরির। রাজা ফার্নান্ডো আর রানী ইসাবেলার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চান না তিনি। তাকালেন পিটারের দিকে। তুমি আসলেই বাড়াবাড়ি করে ফেলেছ। বিচার হওয়া উচিত তোমার, এবং যতক্ষণ পর্যন্ত রায় ঘোষিত না হচ্ছে কোথাও বন্দি করে রাখা উচিত তোমাকে। ঘুরলেন তিনি। ভঙ্গি দেখে মনে হলো পিটারকে কয়েদ করার আদেশ দেবেন এখন। ইওর ম্যাজেস্টি, তাড়াহুড়ো করে বলল পিটার, দয়া করে আমাকে কোথাও কয়েদ করার হুকুম দেবেন না।
হল বর্ণে জন কাস্টেলের বাড়িতে থাকি আমি। কথা দিচ্ছি ওখানেই থাকবো, পালাবো না। তোমার জিম্মাদার হবে কে? জিজ্ঞেস করলো রাজা। হলবর্ণে ফেরার পথে তুমি যে আবারও মারামারি করবে না সে নিশ্চয়তা কে দেবে আমাকে? আমি জিম্মাদার হব মহামান্য, বলল ডি আগুইলার। আমি নিশ্চয়তা দেব, ইঙ্গিতে দেখালো মার্গারেটকে। যদি এই ভদ্রমহিলার কোনো আপত্তি না থাকে আমি তাকে এবং তার ভাইকে পৌঁছে দিতে চাই তাদের বাসায়। তাছাড়া মহামান্য, যদি আমার কথায় রাগ না করেন, আমি মনে করি পিটার ব্রোমকে যদি কয়েদ করা হয় দাঙ্গা শুরু হয়ে যেতে পারে লন্ডনে, কারণ ওর দেশি ভাইরা ওর পক্ষই অবলম্বন করবে, ওকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করবে। সহসা কিছু বললেন না রাজা হেনরি। এদিক ওদিক তাকাচ্ছেন তিনি, দেখছেন আশেপাশে জড়ো হওয়া প্রজাদের। ওই লোকগুলো চেহারা নিঃশব্দে জানিয়ে দিচ্ছে ডি আগুইলার ভুল বলেননি। ঠিক আছে, তাহলে তাই হোক। মার্কুইস, স্বভাবসুলভ শান্ত গলায় বললেন হেনরি, আপনার কথা রাখলাম আমি। হলবর্নে নিয়ে যাবেন আপনি পিটার ব্রোমকে, কিন্তু সমন জারি করা মাত্র লন্ডনে হাজির হতে বাধ্য থাকবে সে। আর গির্জায় নিয়ে যাওয়া হোক ওই মৃত লোকের লাশ, আগামীকাল পর্যন্ত রাখা হোক সেখানেই। দরকার হলে পূর্ণাঙ্গ তদন্ত হবে পুরো ঘটনার। ডি আয়ালার দিকে ঘুরে কর্মোদ্যনের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন ডান হাত। এক্সিলেন্সি, ভিতরে চলুন, আপনার সঙ্গে আলোচনা করার জন্য অনেক কথা আছে আমার। 2. জন কাস্টেল। রাজা চলে গেছেন। পিটারের পাশে এসে দাঁড়িয়েছিল যারা, তাদের দিকে তাকালো সে, আন্তরিক ধন্যবাদ দিল তাদেরকে। তারপর মার্গারেটকে বলল, আশা করি রাজাকে দেখার স্বাদ পূর্ণ হয়েছে তোমার। এবার যত তাড়াতাড়ি নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবে তুমি, তত খুশি লাগবে আমার। অবশ্যই, বলল মার্গারেট। যা দেখার ইচ্ছা ছিল তার চেয়ে বেশি দেখে ফেলেছি। তবে বাড়ি ফেরার আগে এই স্প্যানিশ সিনরকে ধন্যবাদ জানানো উচিত আমাদের। কার্লোস ডি আগুইলার, লেডি। যথাসম্ভব সুললিত গলায় নিজের পরিচয় দিল ডি আগুইলার। অনেকখানি ঝুঁকে বাউ করল মার্গারেটকে। মেয়েটার অনিন্দ সুন্দর চেহারার উপর স্থির হয়ে আছে তার দুচোখ। সিনর ডি আগুইলার, আপনাকে আমার আর আমার ভাই পিটার ব্রোমের পক্ষ থেকে ধন্যবাদ। আপনি সম্ভবত ওর জীবন বাঁচিয়েছেন। সব শোনার পর আমার বাবাও ধন্যবাদ দেবেন আপনাকে। হ্যাঁ, গোমরা মুখে বলল পিটার, আমার পক্ষ থেকেও সিনর ডি আগুইলারকে ধন্যবাদ। তবে জীবন বাঁচানোর কথা যদি বলি, আজ আমাকে আসলে বাঁচিয়েছে আমার পাশে এসে দাঁড়ানো বন্ধুরা। গুড নাইট স্যার। একটুখানি হাসলো ডি আগুইলার। কিছু মনে করবেন না, এভাবে বিদায় নিতে পারেন না আপনি। আপনার মনে আছে কি না, আপনার হয়ে অলিখিত মুসলেখা দিয়েছি আমি রাজাকে। কাজেই যেখানে থাকেন আপনি সেখানে আপনার সঙ্গে যেতে হবে আমাকে। চিনে রাখতে হবে বাড়িটা। তাছাড়া স্প্যানিশাররা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে আপনার উপর। আপনারা বাড়ি ফেরার পথে আমি সঙ্গে না থাকলে হামলা চালাতে পারে। মার্গারেট বুঝতে পারছে ডি আগুইলারকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে চায় না পিটার, তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চট করে বলল, হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো হবে সিনর। তাছাড়া সব শোনার পর বাবাও হয়তো দেখা করতে চাইবেন আপনার সঙ্গে। আসুন আমার সঙ্গে। রমণীমোহন কায়দায় একটা হাত বাড়িয়ে দিল ডি আগুইলার। সেটা ধরল মার্গারেট। হাত ধরাধরি করে হাঁটতে শুরু করলো দ্রুত পায়ে। বেটিকে নিয়ে পিছন পিছন আসছে পিটার। গোধূলির খানিকটা আলো এখনও লেপ্টে আছে পথঘাটে। ওয়েস্টমিনিস্টার থেকে হলবার্নের দিকে এগিয়ে গেছে সরু কিছু রাস্তা, সেগুলো ধরে হাঁটছে ওরা চারজন।
সামনে আছে মার্গারেট, ওর পাশে ডি আগুইলার। স্প্যানিশে কথা বলছে ওরা দুজন। ওই ভাষায় ভালো দখল আছে মেয়েটার। ওদের পেছনে আছে পিটার, এক হাতে ধরে রেখেছে বেটির একটা হাত, অন্য হাতে অ্যান্ডিওর তলোয়ারটা। হাস্যরসের ছিটেফোঁটাও নেই ওর চেহারায়। পরিকল্পনাহীনভাবে নির্মিত বড় একটা বাড়িতে থাকেন জন ক্যাস্টেল। হলবার্নের প্রধান সড়ক ছাড়িয়ে একটু এগোলেই এক ধারে বাড়িটা। ওটার পেছন দিকে উঁচু দেয়ালে ঘেরা এক চিলতে বাগান আছে। একই সঙ্গে দোকান ও দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে পুরনো সে বাড়ির সামনের অংশটা। ক্যাস্টল খুব ধনী একজন ব্যবসায়ী। কত টাকা পয়সা আছে তার, তা তিনি ছাড়া কোনো মানুষ জানে না। বিভিন্ন রকমের ব্যবসা করেন তিনি। কাঁচাগুল আমদানি করেন স্পেন থেকে, তারপর সেগুলো প্রক্রিয়াজাত করে তৈরি করেন বিভিন্ন রকমের জিনিস, পরে সেগুলো রপ্তানি করেন স্পেনেই। রপ্তানি ব্যবসা করার জন্য রাজার পক্ষ থেকে দেয়া অনুমতিপত্র আছে তার। ডেলভেট রেশম আর মদ আমদানি করেন গ্রানাডা থেকে। চমৎকার নকশাখচিত টলেডো স্টিলের বর্ম আমদানি করেন। কখনো কখনো ইংল্যান্ডের পার্বত্য খনি এলাকা থেকে লোক মারফত আনিয়ে নেন রূপা আর তামা। এবং তিনি শুধু একজন বণিকই না, একজন ব্যাংকারও। গুজব আছে তার দোকানের নিচে পুরো সিমেন্ট পাথর দিয়ে বানানো স্টোর ভল্ট আছে। সেগুলো দেখতে নাকি ডানজনের মতো। লোহার দরজা আছে সেখানে। কোনো চোর বা ডাকাতের পক্ষে সে দরজা ভাঙা সম্ভব না। মূল্যবান অনেক কিছু আছে সেসব ভল্টে। রহস্যে ঘেরা তার সেই বাড়ির বিস্তারিত খবর তিনি ছাড়া অন্য কেউ জানে না, এমনকি পিটার অথবা তার মেয়ে মার্গারেটও না। বেশ কয়েকজন পুরুষ ভীত আছে ওই বাড়িতে। তারা যেমন নির্ভীক চিত্র তেমন বলিষ্ঠ। তাদের সবার আলখাল্লার নিচে ছুরি বা তলোয়ার থাকে। রাতে ওই বাড়ি পাহারা দেয় তারা। ঘুরে ঘুরে দেখে সব ঠিক আছে কিনা। ক্যাস্টেল নিজে, তার মেয়ে মার্গারেট এবং পিটার যে ঘরগুলোয় থাকেন সেগুলো যেমন বড় তেমন আরামদায়ক।